ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয় সন্ত্রাসীদের ছড়রা গুলিতে অন্তত 4 জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। সকালে উপজেলার চর লাপাং গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং গ্রাম। মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দেখা দেয় উত্তেজনা। পুলিশ জানায় মেঘনা নদী থেকে ইজারা নিয়ে বালু উত্তোলন করছিল সামুয়েল ট্রেডার্স, কিন্তু ইজারাদার ও নরসিংদীর মির্জাচর এলাকার একটি চক্র বালুমহলের বাইরে গিয়ে অবৈধভাবে বালু তুলছিল। এ সময় গ্রামবাসী বালু উত্তোলনে বাধা দিলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় আসা একদল লোক গ্রামবাসীর উপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ সহ আহত হয় কয়েকজন। অস্ত্রধারী কিছু লোক নিয়ে আসে, এরা 5-7টা বুট দিয়ে আসে, অস্ত্র নিয়ে সবাই মানুষের উপরে হামলা করে। 20 থেকে 30 জন লোক, সবার কাছে অস্ত্র, দুইটা করে, একটা করে না। 90% মানুষ মির্জাচরের ছিল, মুখোশ পরা ছিল, কিন্তু একজন একটা বাড়ির ছিল আর কি, আচ্ছা লোক ছিল। পরে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠায় চিকিৎসক। আহতরা হলেন আলিম মিয়া, নূর মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। আমরা দেশ শেষ, জমিন শেষ, জমিন দিয়ে রক্ষা করতে হবে। স্থানীয়রা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষি জমি সহ আশপাশের এলাকা ভাঙন ঝুঁকিতে পড়েছে। প্রশাসনের নজরদারি না থাকায় বালু চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তারা। সব নিয়ে গেছে। এখন বর্তমানে আমরা যে লাগাই জমিগুলো তারা ওরা নিতে গেছে, তাইলে আমরা আইন প্রশাসন কাজ হইতেছে। অবৈধ বালু উত্তোলন ও গোলাগুলির ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। বালু উত্তোলনের ফলে গ্রামবাসীর কিছু জমি বিনষ্ট হচ্ছিল। আজকে তারা প্রতিবাদ করলে পরে তাদের সাথে বালু উত্তোলনকারীদের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 7 থেকে 8 জন আহত হয়। ঘটনাটি আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে আমি সকালে মিটিংও করেছি, কথাও বলেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজনে আমরা তাদেরই যারা যে কয়দিনই আছে আমরা প্রয়োজনে বাতিল করে দিব। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমি কার্যকরী ব্যবস্থা দেখতে চাই, আমি কোনো লোক দেখানো অভিযান দেখতে চাই না। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। সরকার সারা দেশে 20,000 কিলোমিটার খাল পুনর্খননের পরিকল্পনা নিয়েছে, যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বরিশালে এমনটা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে গরু নদী উপজেলার শরিকল ইউনিয়নে কাপলাতলী খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এই খালটি পুনর্খনন করা হচ্ছে। এ সময় তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়। পরবর্তী সময়ে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় ব্যাহত হয় কৃষি উৎপাদন। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এ সময় তথ্যমন্ত্রী আরো বলেন, সরকার দলীয় রাষ্ট্র গঠন করবে না, নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে। শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের বৃদ্ধির যে সুফল তা আজ প্রমাণিত একটা সত্য। পরবর্তীকালে খালগুলি মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে সে তথ্যও কিন্তু প্রমাণিত সত্য। ফলে আমরা সেই ধারাবাহিকতাতেই আমরা তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করেছি। যে কোনো মূল্যে সুন্দরবন অঞ্চলে জলদস্যুতা নিয়ন্ত্রণ ও নির্মূল করা হবে, খুলনায় এমনটা বলেছেন বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। জলদস্যুতা দমন বিষয়ে করণীয় নির্ধারণে দুপুরে মতবিনিময় করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়ে সুন্দরবন দস্যুমুক্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে দস্যুদের আনাগোনা আবারও বেড়ে যায়। তাদের দমনে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কাজ করার কথা জানান বন প্রতিমন্ত্রী। এজন্য লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি সহ অন্যান্য বিষয়গুলো বিবেচনা করা হবে। সভায় বিভাগীয় কমিশনার সহ খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বন বিভাগ, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী ও দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। এটা নির্মূল না হলে আমাদের সুন্দরবনের জীবন জীবিকা, পাশাপাশি এখানকার যে ইকো ট্যুরিজম, আপনার যে ব্লু ইকোনমি, সবগুলো কিন্তু মুখ থুবড়ে পড়বে। এবং আমাদের ইতিমধ্যে রেভিনিউ যে জেনারেশন সেটাও কিন্তু ফল করেছে, কারণ অনেকে সাহস পাচ্ছে না বা মাছ ধরতে যাচ্ছে না। মাত্র 5 টাকা লেনদেনকে কেন্দ্র করে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। গতরাতে লক্ষ্মীপুরে ঘটে এমন ঘটনা, তবে এখন পর্যন্ত হয়নি কোনো মামলা। হতবাক স্থানীয়রা, শোকে কাতর স্বজনরা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বড় ভাই।
একই ঘরে থাকতেন সহোদর খোরশেদ আর আলমগীর। মাস দুয়েক হলো বাড়ি ফিরেছেন সৌদি প্রবাসী ছোট ভাই আলমগীর। কথা ছিল ঈদের পর ফিরে যাবেন প্রবাসে, তবে তার আগেই পাড়ি জমালেন পরপারে। স্বজনরা জানান কৃষিকাজ করে সংসার চালান বড় ভাই খোরশেদ। প্রতি মাসেই বিদ্যুৎ বিলের টাকা সমান ভাগে ভাগ করে দিতেন দুই ভাই। এই মাসে 5 টাকা বেশি কে দেবে তাই নিয়ে বাধে দ্বন্দ্ব। শনিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্বামীরা বিদ্যুৎ বিলের 5 টাকা কেন্দ্র করে খোরশেদ মিয়া মেরেছে। কেন মেরেছে? তার সাথে আছে তার মেচো ভাইয়ের বউ আর নিজের স্ত্রী। আমার বাবা হাসি মুখে গেছে দোকানে চা খাইতো, চা খানো এর ভিত্তি দিয়ে আমার বাবার ইসে আজ 10 বছর তাই দম খাইতেছে, মারিয়ে তে সুডুগা খাবাই তো। 5 টাকার লেনদেন ঘিরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বাড়ির পাশের চায়ের দোকানে লোকজন নিয়ে এলোপাতাড়ি মারধরের পর ফেলে রেখে যাওয়া হয়। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 5 টাকার জন্য উনি আমার বাগিনা ছোট বাগিনারে বড় বাগিনা ফিডি মারিয়ে লেছে দোকানের সামনে। এদিকে কোনো পরিচয় করে না, আমি আমার এ ভাইয়ের লাগি এ দুনুগার হাসি চাই। প্রত্যেক মাসে আমার কাছে বিল নিয়ে আসে, তো বিল নিয়ে আসলে এক পার্টি 5 টাকা কম দেয়, আরেক পার্টি বেশি দিতে, এগুলো নিয়ে প্রায় সময় এক ধরনের ক্ল্যাশ হয়। ঘটনার পর থেকেই পলাতক বড় ভাই খোরশেদ ও তার সহযোগীরা। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। দুই ভাইয়ের বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা ছিল এবং 5 টাকার একটা প্রবলেম, এটা নিয়ে দুই ভাইয়ের কথা কাটাতে একটু হাতাহাতির মতো হয়েছে। এরপরে দোকানের মধ্যে দুই ভাইকে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ছোট ভাই একটু অসুস্থ হয়ে পড়ে, পরবর্তী হাসপাতালে নিয়ে আসলে তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। 5 বছর অতিক্রম হলেও শেষ হয়নি শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ। ভবনের বেসমেন্ট খুঁড়ে ফেলে রাখায় ধসে পড়ছে পুরাতন ভবনের কক্ষ, দেখা দিয়েছে ফাটল। এতে আধা পাকা জরাজীর্ণ টিন শেডে চলছে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। দ্রুতই ভবন নির্মাণ শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক আর শিক্ষার্থীদের। ঠিকাদারের সাথে কথা বলে ভবনের কাজ দ্রুত চালুর আশ্বাস দিয়েছে জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আধাপাকা ভবনের পিলার ধসে বের হয়ে আসছে রড, পচে গেছে কাঠ, মরিচে ধরেছে টিনের চালায়, পলেস্তারা খসে পড়ায় দেয়াল জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ফাটল। এমন বেহাল শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। গ্রীষ্ম বর্ষায় ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ, অথচ দুর্ভোগ কমাতে 2021 সালে 1,31 লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তবে 5 বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি একটি পিলারও। তারা আসে কয়েকদিন পর কিছু খনন করে, এই রড গাড়ে, তারপরে আবার একটু কাজ করে, আবার কই চলে যায়, তাদের কোনো খবরও থাকে না। গাদাগাদি করে এক বেঞ্চে 5 থেকে 6 জন করে বসা লাগছে। আমরা ঠিকমতো আমাদের পড়াশোনা করতে পারছি না, আমরা ক্লাসে মনোযোগী হতে পারছি না। আমাদের ক্লাসরুমে অনেক ফাটল ধরেছে, এই জন্য আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয়। আমরা সবসময় ভয়ের ভিতরে থাকি যে কখন আমাদের ক্লাসরুম বা ভেঙে পড়ে বা আমরা ক্ষতিগ্রস্ত হই। লাইব্রেরিগুলো পুরো ভেঙে গিয়েছে এবং ক্লাস করা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। শ্রেণীকক্ষের অভাবে ক্লাস নিতে সমস্যায় পড়ছেন শিক্ষকরা, আর বিদ্যালয়ে নতুন ভবন না হওয়ায় দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। যে 5 বছর আগে বা তারও আগে আমাদের প্রায় 5 থেকে 600 ছাত্রী ছিল, আর এই বছর আমাদের ছাত্রী 200-তে নেমে আসছে। এখানে কোনো ভবন তো নাই, 2 থেকে 3টা টিন শেড ভবন আছে, যেটা খুবই জরাজীর্ণ। দ্রুত ভবন নির্মাণ কাজ চালু করে শেষ করার দাবি স্কুল কর্তৃপক্ষের। ঠিকাদার কাজটি ওই দ্রুত না করে সে আস্তে স্লো গতিতে করতেছে এবং আমাদের এর ফলে বিদ্যালয়ের আমরা যে শ্রেণীর শিক্ষকরা যে রুমে থাকতাম সেই রুমটা ফাটল ধরছে এবং এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এই দুর্ভোগ। তাদের সাথে কথা বলে দ্রুত ভবন নির্মাণের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। ডিলে করতেছে কন্ট্রাক্টর, যার কারণে আমাদের এই অবস্থা ক্লাস চলা একটু দূর হয়ে গেছে। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করেছি এবং তিনি আমাদের আশ্বস্ত করছেন উইদিন 7 ডেজের মধ্যে সে আমাদের কাজটা শুরু করবে। নতুন ভবন নির্মাণে বিদ্যালয়ে আবারও শিক্ষার পরিবেশ ফিরবে, এমনটাই প্রত্যাশা সকলের। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর।
দর্শক, এবার একটু আমরা ইফতার বাজারের খবর জানবো। রাজধানীর বাইরে বরিশালের খবর জানবো। আমার সহকর্মী কাউসার হোসেন আমার সঙ্গে যুক্ত হয়েছেন। কাউসার, আপনি যে ইফতার বাজারে রয়েছেন সেখানকার বাজার কেমন জমজমাট, কোন কোন খাবারের চাহিদা একটু বেশি, বেচাকেনা কেমন চলছে, একটু সংক্ষিপ্তভাবে জানাবেন আমাদের। ছোঁয়া পবিত্র রমজান উপলক্ষে বরিশাল নগরী থেকে জেলার বিভিন্ন জায়গায় কিন্তু ইফতারের দোকান বসেছে এবং বিশেষ করে যে অভিজাত যে দোকানগুলো রয়েছে, বিশেষ করে আমি আজ রয়েছি বরিশাল ক্লাবে এবং প্রথমবারের মতো বরিশাল ক্লাব কর্তৃপক্ষ ইফতার সামগ্রী বিক্রির ব্যবস্থা করেছে। যদিও তারা বিগত দিনে যারা ক্লাবের মেম্বার ছিল তাদের জন্য ইফতার তৈরি করতেন, কিন্তু এবার সাধারণ মানুষের জন্য ইফতার সামগ্রী তৈরি করছেন এবং এখানে পেঁয়াজু, বুট, পাশাপাশি যে সচরাচর যে ইফতার সামগ্রী রয়েছে এর বাইরেও কিন্তু বিভিন্ন মাংসের তৈরি ইফতার সামগ্রী রয়েছে, মিষ্টান্ন রয়েছে, এখানে বিরিয়ানি বিক্রি করা হচ্ছে, তেহারি বিক্রি করা হচ্ছে, চিকেন ফ্রাই বিক্রি করা হচ্ছে এবং বিভিন্ন দামের। আমরা দেখেছি যে বরিশালের যে ইফতারের দোকানগুলো রয়েছে সেখানে 10 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত ইফতার সামগ্রী রয়েছে এবং 1200 টাকায় খাসির লেগ রোস্ট বিক্রি হচ্ছে এবং তা এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা জানিয়েছেন যে একেবারে শুরু থেকেই কিন্তু যারা রোজাদাররা রয়েছেন তাদের একটি সাড়া পেয়েছেন এবং বিশেষ করে যারা অফিসগামী মানুষ রয়েছেন, যারা অফিস শেষ করে ইফতারের জন্য বাসায় যাচ্ছেন, যাওয়ার পথে তারা কিন্তু বিভিন্ন ধরনের যে মুখরোচক খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো এখান থেকে নিয়ে যাচ্ছেন এবং আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে খাবারের ইফতারের দোকানগুলোতে আসলে হাইজেনিক খাবার বিক্রি হচ্ছে কিনা সেদিকেও কিন্তু খেয়াল রাখছে ভোক্তা অধিকার। অনেক ধন্যবাদ কাউসার আপনাকে।